আজ আমাদের দেশে ঘটে যাওয়া এমন একটি ছাত্র আন্দোলনের কথা আলোচনা করব, যার প্রতিধ্বনি আগামী দিনে অনেক অনেক দিন পর্যন্ত মানুষ মনে রাখবে। এরা সেই ছাত্র যারা সরকারের সাথে চোখে চোখ মিলিয়ে লড়াই করার জন্য সামনে এসে দাঁড়িয়েছিল। এরা সেই ছাত্র যারা সাংসদদের সামনে গিয়ে তাদের সংসদ ভবনে নিজের দাবি তুলে ধরার জন্য একটি পদযাত্রার ডাক দিয়েছিল। আর সেই পদযাত্রার সময়ে পুলিশের চালানো লাঠি, টিয়ার গ্যাসের শেল ফাটানো এবং সমস্ত রকম বল প্রয়োগ তাদের রুখতে পারেনি। তাদের আটকাতে ইন্টারনেটের পরিষেবা বন্ধ করা থেকে শুরু করে মেট্রোর রাস্তা বন্ধ করে দেওয়া সব রকমের অব্যবস্থা তৈরি করা হয়েছিল। তা সত্ত্বেও ছাত্ররা যেভাবে এই আন্দোলনকে অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে সংসদের অভিযানের পূর্ব পরিকল্পিত পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সফল করার চেষ্টা করলো, তা আগামী দিনে বহু আন্দোলনের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে গণ্য করা হবে। যতই দৃষ্টান্ত হোক, ভুল ত্রুটি এবং বেশ কিছুর বিচ্ছিন্নতাবাদী জিনিসও কিন্তু এই যন্তর মন্তরে দেখা গেছে, সেগুলোও আমরা পরবর্তীকালে দেখব। কিছুদিন আগে বাংলাদেশ ও নেপালে ছাত্ররা কি করেছিল সেটা নিশ্চয়ই মনে আছে সবার। সেরকমই কি কিছু হতে যাচ্ছে? উত্তর হলো না। অতটা বাড়াবাড়ি না ভাবাই ভালো। তবে সবকিছু ঠিক ছিল এমন ভাবারও কিন্তু কোনো কারণ নেই। এই সব কিছুর পিছনে যে ককরোচ পার্টি, তারাও এমন কিছু ভুল করেছে যা বেশ সমালোচনার যোগ্য। সেই সব কিছু নিয়েই আজ আলোচনা করব আমরা। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। অবশেষে সরকার পক্ষের ডাক পেয়ে সিজেপির প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে আনুষ্ঠানিক দাবি জানাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। সরকার তাদের কথা শুনলো, কাজ হবে কতটা বা কবে সেটাই এখন সামনের দিনে দেখার। 140 কোটি ভারতবাসীর মধ্যে থেকে যদি মাত্র 10,000 ছাত্র রাস্তায় নেমে আসে, তবে এটা বোঝানোর জন্য যথেষ্ট যে যেখানে একদিকে 6,000-এর বেশি পুলিশ কর্মী মোতায়েন রয়েছে, সেখানে কোনো ভয় ছাড়াই সংসদের দিকে এগিয়ে চলেছে এই ছাত্ররা, যাদের উপর কখনো টিয়ার গ্যাসের শেল ছোড়া হচ্ছে তো কখনো লাঠিচার্জ করা হচ্ছে। এই ছাত্ররা বা সাধারণ মানুষ তবুও থামেনি, তারা এগিয়ে চলেছে। যদিও বিভিন্ন বিরোধী দলনেতারা এই আন্দোলনে সামিল হয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের মনোবল বাড়িয়েছেন, তা সে কংগ্রেস হোক, আম আদমি পার্টি হোক, সমাজবাদী পার্টি হোক বা চন্দ্রশেখর আজাদ হন, সমস্ত নেতা ও অ্যাক্টিভিস্টরা যারা সরকারের কাছে জবাব দিয়ে চান, তারা এই ছাত্র আন্দোলনকে সমর্থন করার জন্য নিজেদের স্তর থেকে কথা বলার জন্য বারবার এগিয়ে এসেছেন। এই অ্যাক্টিভিস্টদের মধ্যে অন্যতম হলো অরুন্ধতী রয়, যিনি বলেছিলেন কাশ্মীর ভারতের ইন্টিগ্রাল পার্ট নয়। ইস্যু ছিল সরকারি পরীক্ষার পেপার লিক, কিন্তু কি করে সেই ইস্যু যে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার ইস্যুতে পরিণত হলো সাধারণ মানুষ তা বুঝতে পারলো না। খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষেরা সমর্থনও করেননি। তার সাথে মঞ্চে পাওয়া যাচ্ছে পাকিস্তানি কবি ফয়েজ আহমেদ ফয়েজল, লাজিম হ্যায় কি হাম ভি দেখেঙ্গে বাস নাম রহেগা আল্লাহ কা। এই সব কিছুর সাথে নিটের পেপার লিকের কি সম্পর্ক? এই পরিস্থিতিতে যে ছবিগুলো সামনে এসছে তা এটা স্পষ্ট করে দেয় যে এই ছাত্রদের কোনো নির্দিষ্ট পথপ্রদর্শক বা চালিকা শক্তি ছিল না। এটা স্রেফ একটা ডাক এবং এই মানসিকতা থেকে রাস্তায় নেমেছিল যে সরকার যদি নিজের জবাব দিয়ে নিশ্চিত না করে, তবে সরকারের মধ্যে অহংকার ও দম্ভ চলে বসবে। আর ঠিক এই ভাবনা থেকেই এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল, কারণ ছাত্রদের মূল দাবি ছিল নিট পেপার ফাঁসের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তাই যুক্তি ছিল যদি কারো পদত্যাগ মেনে নেওয়া হয়, তবে অন্তত সেই 21 জন ছাত্র, তথ্য ডেটা অলরেডি জেপি নাড্ডার সামনে রাখা আছে, সেই সব ছাত্ররা এই পেপার ফাঁসের ঘটনার পর আত্মহত্যার পথ বেছে নিয়েছে, অন্তত তাদের আত্মা এই ভেবে শান্তি পাবে যেসব ব্যক্তির ব্যর্থতার কারণে তাদের প্রাণ গেল, সে নিজের ভুল ও জবাবদিহিটা অন্তত স্বীকার করলো। একদম ঠিক যুক্তি, কিন্তু মিছিলে সেই ছাত্র পরিবারের কাউকে দেখা যায়নি কেন? এমনকি ভুল করে সেই ছাত্র পরিবারের কাউকে মঞ্চতেও জায়গা দেওয়া হয়নি। আজ সরকার লিখিত দাবি আন্দোলনকারীদের থেকে গ্রহণ করলো এবং স্বয়ং ক্যাবিনেট মন্ত্রী বসে শুনলেন তাদের বক্তব্য, কিন্তু যারা আন্দোলনের প্রতিনিধি হিসেবে গেলেন, প্রশ্নটা তাদের নিয়েও। এরা কেউই নিট পরীক্ষার্থী নয়। আশুতোষ রাঙ্কা একজন আম আদমি পার্টির কর্মী, সৌরভ দাস উমর খালিদের সঙ্গে যুক্ত একজন নকশাল বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কর্মী। এরা কেউ নিটের সঙ্গে দূর দূর পর্যন্ত যুক্ত নয়। এরা কারা? এরা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করছে কিভাবে? সেই ছাত্রদের পরিবারে কাউকে সঙ্গে নিয়ে গেল না কেন? এই প্রশ্নের জবাব কে দেবে? আপনাদের কি মনে হয়? সরকারের যেন জবাবদিহিতা থাকে, সেই কারণেই হাজার হাজার মানুষ টিয়ার গ্যাসের সেলের সামনে দাঁড়িয়েও অত্যন্ত সাহসিকতার শৌর্যের পরিচয় দিচ্ছিল।
এই স্বতঃস্ফূর্ত জনতা কিন্তু কোনো সরকারি সুযোগ সুবিধা লোকসান করেনি। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে এটা বুঝিয়ে দেওয়া যে দেখুন, সংসদে বসে থাকা মানুষগুলো আমাদেরই লোক এবং আমাদের জন্যই ওখানে আছেন। জনগণের দ্বারা এবং জনগণের জন্য যদি শাসন ব্যবস্থা হয়, তবে যারা নিজেদের জনগণের ভৃত্য বা চাকর বলে দাবি করেন, তাহলে তারা তাদের সঙ্গে দেখা করতে যেতে লাঠি খেতে হবে কেন? প্রধানমন্ত্রী হন বা সরকারের যে কোনো নেতা, তারা যদি এমন মনোভাব দেখান যে জনগণের সামনে হাত জোর করে ভোট চেয়ে তারা সংসদে পৌঁছেছেন, আর সেই জনগণ যদি তাদের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে, তবে তারা লাঠি দিয়ে আটকাতে হবে কেন? সবচেয়ে বড় কথা, যে বিষয়টি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছে তা হলো নাড্ডাজির একটা টুইট। তিনি লিখেছেন, আমাদের কাছে দেখা করার সময় চাওয়া হয়েছিল, আমরা তো তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে গেছি। ভাববার বিষয় হলো, দেশের মিডিয়া গত কয়েকদিন ধরে এই খবরটি লাগাতার কভার করছে। আপনাদের কাছে সমস্ত তথ্য রয়েছে, আপনাদের পুলিশ প্রশাসন সমস্ত প্রস্তুতি নিয়ে বসে আছে, আর আপনারা এই আশায় বসেছিলেন যে ওরা আমাদের বললে তবেই আমরা কথা বলবো। এটা কি ধরনের কথা? আপনারা দেশ চালাচ্ছেন, জনগণ আপনাদের পাঠিয়েছে। যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, তবে যেভাবে বিরোধীরা সেটা দেখতে পেয়েছে, আপনারাও দেখতে পেতেন। আপনারাও এগিয়ে এসে কথা বলতে পারতেন। কিন্তু ক্ষমতা আর শাসন বোধহয় এমনই এক অন্ধ অহংকার তৈরি করে, যার ফলেই মানুষ ইতিহাসের পাতায় কালো অক্ষরে নথিবদ্ধ হয়ে যায়। আগামী দিনে কিছু ছবি সবসময় মানুষের মনে থেকে যাবে। সেই ছবিগুলো যখন সংসদ ভবনের দিকে মার্চ করে যাওয়া মানুষদের ওপর নিশানা করা হচ্ছিল, তখন জনগণের টাকা দিয়ে, জনগণের ট্যাক্সের টাকায় মোতায়েন করা পুলিশ কর্মী তাদেরই ওপর চড়াও হচ্ছিল। সকাল 6:30টার সময় সোনাম ওয়াংচুকের টুইট আসে, যা একটি কাগজের উপর লেখা ছিল, আর সেই কাগজটি দেখতে হুবহু টিস্যু পেপারের মতো। কারণ তার স্ত্রী ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে তাদের লেখার জন্য কোনো সাধারণ কাগজও নাকি দেওয়া হচ্ছে না। এই কাগজে লেখা ছিল, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি কবে আমার অনশন ভাঙবো। যেমনটা আমি আগেও আমার সমর্থকদের জানিয়েছিলাম, আমি 20শে জুলাই আমার অনশন ভেঙে দেবো, যদি এই 3টি শর্ত মানা হয়। প্রথম দাবি, যদি সরকার নিজের তরফ থেকেই দায়িত্ব স্বীকার করে নেয় যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ধরনের ব্যর্থতা বা বিপর্যয় ঘটেছে, তার সম্পূর্ণ দায় সরকারের। দ্বিতীয় দাবি, যদি আমি এবং সিজেপি নেতৃত্ব আপনাদের পার্লামেন্টের দোরগোড়ায় পৌঁছাই, সেখানে সমস্ত দলের সাংসদ, শিক্ষাবিদ ও নেতারা যেন আমাদের সাথে দেখা করেন এবং আশ্বাস দেন যে তারা সংসদে এই বিষয়টি উত্থাপন করবেন। তৃতীয় দাবি, যদি আমার শরীরে কোনো বড় ধরনের ক্ষতি হয় এবং আমি কোনো কারণে অসমর্থ হয়ে পড়ি, তবে মন্ত্রীদের বা সাংসদদের একটা প্রতিনিধি দল এসে যেন আমার সাথে দেখা করে এবং আমাদের এই বিষয়ে আশ্বস্ত করে। এই কথাগুলো তিনি নিজের চিঠিতে লিখেছেন। অবশ্যই দ্বিতীয় কথাটাই তিনি রেখেছেন। সংসদ পর্যন্ত মার্চের আয়োজন করা হয়েছে মূলত এই কারণেই, যাতে বিক্ষোভকারীরা সেখানে সাংসদদের বলতে পারে যে স্যার, এই বিষয়টি আমরা আপনাদের কাছে জানালাম, দয়া করে এবার আমাদের এই কথাটি আপনারা সংসদের সরকারের সামনে তুলে ধরুন। তিনি বললেন, এই কাজটি করার জন্য আপনারা আমাদের সাথে দেখা করুন, সংসদের বাইরে দেখা করুন, আমরা আপনাদের দাবিগুলো জানাতে এসেছি। তো মোট কথা, নিট পেপার ফাঁসের ঘটনার জন্য যারা দায়ী, সে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতেই লাগাতার প্রশ্ন উঠছে। অভিজিৎ দীপকে নিজের তরফ থেকে জানিয়েছিল যে সোনাম স্যার আমাদের সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 20 তারিখে এই প্রতিবাদ কর্মসূচি পালন করব। এরপরই সকাল সকাল মানুষের জমায়েত হতে শুরু করে। গত রাত থেকেই যন্তর মন্তরে বিপুল সংখ্যায় ভিড় জমতে শুরু করেছিল। বলা হচ্ছে যে বিগত বেশ কিছুদিনের মধ্যে এত বড় জমায়েত দেখা যায়নি। কারণ 20 তারিখ যন্তর মন্তরে যে বিক্ষোভকারীরা, ছাত্ররা এবং সরকারের কাছে জবাব চাইতে সাধারণ মানুষ জড়ো হয়েছিল, তাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভ্যাপসা গরম, বৃষ্টির আবহাওয়া, তার মধ্যেই মানুষ নিজেদের ঘর ছেড়ে, আরামদায়ক পরিবেশ ছেড়ে এখানে এসে পৌঁছেছিল। তাই সবাইকে সম্বোধন করে সমস্ত রাজনৈতিক দল, নেতা, কর্মী, চিত্রতারকারা এসে নিজেদের বক্তব্য তুলে ধরেছিলেন। এরই মধ্যে অভিজিৎ দীপকে রাত 12:15টার দিকে এই জমায়েতকে সম্বোধন করেন এবং বলেন যে এই পুরো বিক্ষোভটি যেন শান্তিপূর্ণ থাকে, তা নিশ্চিত করতে হবে। কারো কাছে যদি সম্ভব হয়, সে যেন কোনো বই নিয়ে আসে, ফুল নিয়ে আসে, মহাত্মা গান্ধীর ছবি নিয়ে আসে, অথবা আম্বেদকরের ছবি নিয়ে আসে। যে যাই নিয়ে আসুক না কেন, কেউ যেন এমন কোনো কাজ না করে যার ফলে এই আন্দোলনের উপর কোনো প্রশ্ন উঠে এবং আমরা সরকারি সম্পত্তির ক্ষতি করেছি। কিন্তু প্রশ্ন তো উঠেই গেছে। এই মূল আন্দোলনের সময় অভিজিৎ 5 স্টার হোটেলে বসেছিল, আর অপর নেতা বিজয় দাহিয়া মেট্রো করে অন্য কোথাও চলে গেছিলেন। সেনাপতিরা নিজেদের গা বাঁচাতে ব্যস্ত, যা হয় ওই সাধারণ মানুষগুলোর যা পারে হোক।
এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো, যন্তর মন্তর থেকে সংসদের দূরত্ব কতটুকু? মাত্র 1.5 কিলোমিটার। এখান থেকে ওখানে যাওয়া আর সেখানে গিয়ে বল প্রয়োগ করা যে কোনোভাবেই যেতে দেওয়া হবে না। রাস্তা সবার চেনা, আপনারা জানেন কোথায় বিক্ষোভ হচ্ছে। যে মানুষগুলো এখানে আছে তারা যদি পায়ে হেঁটে সংসদে চলে আসতে পারে, তবে কি এমন ক্ষতি হয়ে যাবে যদি আপনারা যন্তর মন্তরে যেতেন? প্রতিনিধি দল যদি তাদের সাথে আলোচনার জন্য 2 কদম এগিয়ে আসে, তবে কি মহাভারত অশুদ্ধ হবে? কিন্তু এই 1.5 কিলোমিটারের দূরত্ব পার হতে যে কোনো শাসক দলেরই বোধহয় 150 বছর লেগে যাবে। পায়ে হাঁটা জনতা যখন এগোতে শুরু করলো, তখন প্রথম যে ছবিটি সামনে এলো তাহলে শান্তিপূর্ণভাবে সংসদের দিকে এগিয়ে যাওয়া বিক্ষোভকারীদের উপর চড়াও হওয়া। মনে রাখবেন, তারা সংসদে যাচ্ছিল মূলত এই কারণে, যাতে তাদের কথাগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছায়, যে আপনারা আমাদের প্রতিনিধি, আমাদের কথাটা একটু শুনুন। কিন্তু তাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ শুরু হলো। লাঠিচার্জ এমন পর্যায়ে পৌঁছালো যে ভিড় ছত্রভঙ্গ হয়ে গেল এবং চারিদিকে মারধরের ছবি সামনে আসতে লাগলো। সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলগুলোর তরফ থেকে কিছু তথ্য শেয়ার হতে লাগলো। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, যে এই আন্দোলনের ডাক দিয়েছিল নির্দিষ্ট ছাত্র সংগঠন, কিন্তু মার্চের সময় আন্দোলনটি সম্পূর্ণ নেতৃত্বহীন হয়ে পড়েছিল, কারণ তখন কাউকে গাইড করার মতো ছিল না। ইন্টারনেট বন্ধ থাকায় বিক্ষোভকারীরা বুঝতে পারছিল না তাদের কোন দিকে যেতে হবে বা কোথায় গিয়ে থামতে হবে, কতটা নিজের এখতিয়ার। তারা নিজেদের মতো করে সংসদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এদিকে সংসদের ভেতরে যখন আলোচনার দাবি উঠছিল, তার প্রভাব যন্তর মন্তরের রাস্তায় পড়ছিল না। আম আদমি পার্টির নেতা মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং সহ সমস্ত নেতারা সেখানে পৌঁছে ছাত্রদের পাশে দাঁড়ান। অপরদিকে বিক্ষোভকারীদের অত্যন্ত নির্মমভাবে পুলিশের গাড়িতে তুলে প্রিজন ভ্যানে ভরা হতে থাকে। তাদের আটকানোর জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ভেবে দেখুন, সংসদটি কার? এই সংসদে বসার অধিকার, সংসদে যাওয়ার অধিকার তো আপনারাই দিয়েছেন। যদি বলা হয় যে না না স্যার, যারা ভোট দিয়েছেন তারা তো বসেই আছে, এই ছাত্ররা কি ভোট দিয়েছে নাকি? তো কি হয়েছে? সরকার কি শুধু তাদের হয় যারা ভোট দেয়? আলটিমেটলি যারা ভোট দেয় তাদেরও কি হয়? সরকার তো সবার জন্য হয়। গণতন্ত্র কোনো সংখ্যার খেলা বা ভিড়তন্ত্র নয়, এটা শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠের শাসনযন্ত্রও নয়। ইস্যু ছিল সরকারি পরীক্ষার পেপার লিক, কিন্তু কি করে সেই ইস্যু যে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার ইস্যুতে পরিণত হলো আর টুকরে টুকরে গ্যাংয়ের মানুষজন আসতে শুরু করলো, তা মানুষ বুঝতে পারলো না। ইস্যু ছিল ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে, কিন্তু সেই ইস্যু গিয়ে দাঁড়ালো সনাতন ধর্মকে অপমান করার পর্যায়ে। ইস্যু ছিল দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার, কিন্তু দিন শেষে সেই ইস্যু পরিণত হলো ভগবান শ্রী রামচন্দ্রের অপমানে। তারা স্লোগান তুললো, শ্রীরাম কা নাম নেহি বলেঙ্গে। ঠিক আছে, শ্রীরামের নাম বলার জন্য তোমাদের কেউ জোর করেনি। তাছাড়া ওই মঞ্চটা শ্রীরামের জয়গান গাওয়ার জন্য মঞ্চ নয়, ছিল সরকারি পরীক্ষার আইনি বা নীতিগত লড়াইয়ের বিতর্ক। তার বদলে বিতর্কটি গিয়ে দাঁড়ালো সনাতন ধর্ম বনাম অন্য আদর্শের লড়াইয়ে। কেন এইসব কথা এখানে এলো? পর্দার পিছনে কি অন্য কোনো খেলা শুরু হয়ে গেছে? কোথায় সনাতন ধর্মের আদর্শ আর কোথায় অন্য ধর্মের আদর্শ? এখানে আসাই হয়েছিল সম্পূর্ণ এডুকেশন পারপাসের আন্দোলনের জন্য। সময়ের উত্তর দেবে আমরা কোন দিকে যাচ্ছি আর কোথায় গিয়ে পৌঁছবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।